এটা আমাদের মানতেই হবে যে বিগত সরকারের সময় পুলিশ যেভাবে তার ইমেজ হারিয়েছে, সেই পুলিশের পক্ষে আবার হঠাৎ করে খুব কঠোর হয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা তাদের পক্ষে কোনো বড় ধরনের কোনো অ্যাকশনে যাওয়া এটা কঠিন হয়ে যাবে। মেজর নাসিরউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে এবারে শুরু করতে চাই। নিরাপত্তার বিষয় নিয়ে আপনাকে একটু প্রশ্ন করব, যেহেতু আপনি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করছেন সেই জায়গা থেকে। ঢাকার তথ্য যদি বলি, ঢাকায় এবার 13টি আসনে 1400-র বেশি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র বলা হচ্ছে এবং সার্বিকভাবে 40% বেশি পুরো দেশে ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে। ইসি যে তথ্য দিয়েছে সেখান থেকে বলা হচ্ছে 21,506টি ভোট কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এই যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতিজ্ঞা করে এবং ইসির কাছ থেকেই বলা হয়েছে যে ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন এবারে অনুষ্ঠিত হবে, সেই জায়গায় আবার একই সময় ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ কতখানি করতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী, কি মনে করছেন যখন খবর পাচ্ছি নির্বাচনের আগের দিন প্রতিনিয়ত নগদ টাকা সহ নেতাকর্মীদেরকে এখান থেকে সেখান থেকে আটক করা হচ্ছে, একটু জানতে পারি কিনা? ধন্যবাদ আপনাকে। নির্বাচন নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ যে কোনো নিরাপত্তা বাহিনীর জন্য, এবং এবারের নির্বাচনে আমরা ইতিমধ্যে যেটা জেনেছি যে ইতিহাসের সবচেয়ে বড় আকারের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। তো আবার তার বিপরীত দিকে একথাও সত্য যে আমরা যদি বিভক্ত করি এই টোটাল আইন শৃঙ্খলা বাহিনীকে বুথ অনুযায়ী বা আপনার সেন্টার অনুযায়ী, সেটা কিন্তু যথেষ্ট নয়। আপনি যে একটা সেন্টারের মধ্যে 3 থেকে 5,000 ভোট হবে বা তার চেয়ে বেশি হবে, সেখানে মাত্র 16 জন সর্বোচ্চ আমরা দিতে পারবো বলে জেনেছি, তার মধ্যেও আবার আনসার ভিডিপি সহ। তো এই পরিমাণ ফিজিক্যাল ফোর্স দিয়ে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে একটা নির্দিষ্ট দূরত্বে রেখে আপনি নিরাপত্তার বিষয়টা খুব নিশ্চিত হওয়ার কোনো নির্দিষ্ট কারণ নাই বা যুক্তি নাই। তবে যে যুক্তিটা সবচেয়ে বড় এবং যে যুক্তিটা আমাদের কাঙ্ক্ষিত, সেটা হলো যে একটা ইমেজ প্রয়োজন হয়, যে এখানে যদি ঝুঁকির সৃষ্টি করা হয়, এখানে যদি এমন কিছু করা হয় তাৎক্ষণিকভাবে সেখানে ভোট বন্ধ করা হয়েছে কিনা, সেখানকার মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী কতক্ষণ সময়ের মধ্যে এসে হাজির হতে পেরেছে। এই উদাহরণগুলো যদি ফার্স্ট আওয়ারে সকালবেলা 2-1টা জায়গায় যদি এরকম তথ্য ছড়িয়ে যায় এবং ইসি যদি ওই ক্ষমতা রাখেন যে প্রিজাইডিং অফিসারদের নিজস্ব কিছু ক্ষমতা আছে, এবং জেলা প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন এবং মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে সেনাবাহিনীর অবস্থান আছে, তারা যদি তাৎক্ষণিকভাবে সকালের প্রথম ঘন্টাতেই কিছু উদাহরণ তৈরি করতে পারে, এই সংবাদটুকু বা এই ঘটনাগুলোর যেই পরম্পরা বা এই ঘটনাগুলোর যেই আফটার ইফেক্ট, এটা ছড়িয়ে পড়বে সারা দেশে। সেটাই কিন্তু নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, এক। আর 2 নম্বর হচ্ছে যেটা, যে এটা আমাদের মানতেই হবে যে বিগত সরকারের সময় পুলিশ যেভাবে তার ইমেজ হারিয়েছে, সেই পুলিশের পক্ষে আবার হঠাৎ করে খুব কঠোর হয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা তাদের পক্ষে কোনো বড় ধরনের কোনো অ্যাকশনে যাওয়া এটা কঠিন হয়ে যাবে। আবার সাধারণ মানুষও সেই বিষয়গুলো আসলে কতখানি আইন শৃঙ্খলা বাহিনীকে কোঅপারেট করবে, সেই জায়গায় তো একটা এখন এই জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, প্রথমত গোয়েন্দা সংবাদগুলোকে একেবারে তাৎক্ষণিকভাবে বিচার বিশ্লেষণ করে অ্যাকশনে যাওয়া। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো প্রিভেন্টিভ মেজারগুলো সবচেয়ে বেশি এখন গুরুত্বপূর্ণ এই মুহূর্ত থেকেই, যে কোথায় কি হতে পারে এবং কারা সেটা করতে পারে। এটা এলাকার মধ্যে আপনার যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যারা নিরপেক্ষ মানুষ আছেন, অথবা পুলিশের অপরাধের যে তালিকা আছে বা ওই এলাকার পত্রপত্রিকার বিগত 1 বছরের খবরগুলো কি, এগুলো বিচার বিশ্লেষণ নিশ্চয়ই করেছেন আমাদের সেনা সদস্য যারা আছেন বা মাঠ পর্যায়ে যারা নিয়োজিত আছেন। সেটার উপর ভিত্তি করে তারা যদি সেই প্রিভেন্টিভ মেজারগুলোতে যান, সেটা হবে একটা। আরেকটা হচ্ছে যেটা আমরা বাংলাদেশের ইতিহাস থেকে জানি, যে কিছু ভালনারেবল গ্রুপ থাকে, আপনি সংখ্যালঘু বলেন, ভিন্ন ধর্মাবলম্বী বলেন বা উপজাতীয় বলেন অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন, যে হিসেবে আপনি করেন, আপনি কোনো এলাকায় বলা হয় যে এই মার্কার নিয়ে দাঁড়ালে একটা কলাগাছও পাশ করে যাবে, এমনও কিছু এলাকার ট্যাগ আছে। তো আপনি সেই এলাকাগুলোতে জানেন যে আপনার বিপক্ষ দল ওই এলাকাগুলোকে টার্গেট করবে, তো সেখানে আপনি এই নিরাপত্তাটা সার্বিক একটা পরিকল্পনার অংশ হিসেবে যদি করা হয় এবং একটা
দৃশ্যমান যদি কোনো অ্যাকশন প্রথম আওয়ার থেকে নেওয়া হয়, জি। ইসি যদি সেই শক্তি রাখে যে সংবাদ পাওয়া মাত্র সেখানে ভোট বন্ধ করে দিলেন, তখন বাকি কিন্তু তাদের হাইকমান্ড থেকে মেসেজ যাবে যে ভোট হতে দাও, এমন কিছু করো না যেখানে যাতে ভোট বন্ধ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু অধ্যাপক আমিনুল ইসলামের কাছে যাব। আমিনুল ইসলাম, যেই কথা আসলে বললেন নাসিরউদ্দিন আহমেদ, সেই প্রশ্নের উত্তরই মূলত আপনার কাছে জানতে চাবো, তবে প্রশ্নের অ্যাঙ্গেলটা একটু আলাদা করে যাই। বার্তাকক্ষ থেকে পাওয়া কিছু খবর পেয়েছি, একটু আপনাকে পড়ে শোনাতে চাই। রকেট লঞ্চার সন্দেহে জামায়াতের সমর্থকের আটকের ঘটনায় আলোচনা সমালোচনা চলছে। মঙ্গলবার রাত 9টায় এই ঘটনা ঘটে, নিশ্চয়ই এই খবরের মধ্যে জেনেছেন। কুমিল্লার মুরাদনগরে টাকাসহ জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হিলালির নামে একজনকে আটক করা হয়েছে। পরের খবর, নির্বাচনের ঠিক আগের দিন বিপুল টাকাসহ আটক হলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের বেলাল উদ্দিন। আছে এদিকে চন্দনাইশের নগদ 10,49,000 টাকা সহ মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। এই যে খবরগুলো আমরা পেলাম আজকে দুপুর এখন 4টার কিছু বেশি বাজে, ভোটের ঠিক আগের দিন এই ধরনের খবর নির্বাচনের উপর কেমন প্রভাব পড়ে? প্রশ্ন এক। একই সাথে সংযুক্ত প্রশ্ন, এই ঘটনাগুলোকে নির্বাচনকে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করছে কিনা, নির্বাচনে আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে কিনা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে এটা কিন্তু দুটো দিক আছে, একটা হচ্ছে যে পজিটিভ আর একটা নেগেটিভ। আমি আগে পজিটিভ দিকটা বলি, সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যে এগুলো দেখছে এবং এই ধরনের টাকার খেলা যাতে না ঘটে, সুতরাং তারা এই বিষয়গুলোকে নজরে নিচ্ছেন এবং তারা আমলে নিচ্ছেন, সেটা একটা ভালো দিক। যাতে করে এই আজকের রাতে আমরা যেটা এই আগের ঘন্টায় বলছিলাম যে আজকের রাতে আসলে যদি কোনো টাকার খেলা ঘটে, যেটা আমরা আগে অতীতে অনেক নির্বাচনে দেখেছি, সেটা যাতে না ঘটে তার একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। আর যেটা বলছিলেন রকেট লঞ্চার বা যে মনে হয় যেন একটা যুদ্ধযুদ্ধ ভাব বা এরকম মনে হয়, আসলে কি হয় কি যে এগুলো আমি মনে করি যে এগুলো খুব মানে বিশাল কিছু না, বা যাও হচ্ছে এগুলো হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্রের মজুদ করা হচ্ছে, এটা যেমন আমরা জানতে পাচ্ছি। আবার অনেক জায়গায় আগ্নেয়াস্ত্রের কথাও আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এগুলো যে উদ্ধার হচ্ছে, এটা পজিটিভ এই অর্থে যে আমরা ধারণা করতে পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে সবাই তারা একটা নিউট্রাল জায়গায় থেকে তারা আসলে এই কাজগুলো করবেন, এটা আমরা এক্সপেক্ট করি। আবার একই সাথে এটা নেগেটিভ দিক হচ্ছে, যখন আপনার এই ধরনের খবরগুলো আসে তখন কিন্তু ভোটারদের মনে এক ধরনের শঙ্কা জাগে যে আমি যে ভোট কেন্দ্রে যাব আমার নিরাপত্তাটা কি আছে কিনা। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু বার্তা দিতে হবে ইসিকে এবং আমাদের যারা মাঠে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে, যে আপনারা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন এবং কোনো সমস্যা হবে না। যেমনটা উনি বলছিলেন যে আমাদের যেই 16 জনের কথা বলছিলেন, যে 16 থেকে 18 জনের একটা ব্যাপার, বা 42,000-এর ওপরে আমাদের ভোট কেন্দ্র আছে এবং সবগুলোতে যদি আপনি এই 16 জন করে রাখেন, হাজার হাজার মানুষ প্রতিটা অ্যাটলিস্ট তো 2-3 হাজার সকল ভোট কেন্দ্রেই প্রায় 2,000-এর নিচে বোধহয় কোনো ভোট কেন্দ্র নাই আমি যতটুকু জানি। সুতরাং সেটা একটা বিশাল সংখ্যার মানুষ এবং এটা ছাড়াও নেতাকর্মীদের ব্যাপার আছে। সুতরাং সেই জায়গাটায় মানুষ যাতে ভোট দিতে যেতে পারে, বিশেষ করে নারী, যেমনটা আমরা এই আপনাদের এখানে আরেকটা বার্তা কক্ষে শুনছিলাম, খবর শুনছিলাম যে নারী ভোটাররা একটা অনেক বড় কিন্তু ফ্যাক্টর হয়ে যাবে। সুতরাং তারা কিন্তু অবশ্যই চায় নিরাপত্তাটা যাতে থাকে। সুতরাং সেই জায়গা থেকে কিছুটা তো আশঙ্কা থেকে যায়। আমরা আশা করতে পারি যে অন্তত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জায়গাটায় সতর্ক থাকবেন, যাতে আমাদের ভোটাররা তারা যে যা দলকেই ভোট দিক তারা যাতে নির্বিঘ্নে ভোটটা দিতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, এই যে আজকের রাতটা অনেক সংবাদ বিশ্লেষক যারা করেন তাদের কাছ থেকে শুনছিলাম, পত্রিকাও দেখছিলাম, বিভিন্ন অন্যান্য টেলিভিশনে যারা কথা বলছেন সেই জায়গাতেও দেখছিলাম, সবাই বলছেন আজকের রাতটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রুশাল। আজকের রাতেই নানা রকম ঘটনার বা দুর্ঘটনার আশঙ্কা করছেন। আপনি কি একটু বলবেন আজকে মানে রাতটা নিয়ে এত আশঙ্কা থাকার কি কারণ? যদি সঠিক নিরাপত্তা ব্যবস্থার চাদরে ঢেকে ফেলা হয় পুরো দেশের সার্বিক ব্যবস্থা, তাহলে কতখানি শঙ্কার জায়গা থাকে? ধন্যবাদ। ওই আগের কথা রেশ ধরেই বলি যে এই ঘটনাগুলো যে ঘটে তার সুনির্দিষ্ট কিছু ছক থাকে। আমাদের অতীতের ইতিহাস থেকে যেটা আমরা জানি, যে যেটা বললাম যে নির্দিষ্ট কিছু ভোট ব্যাংক থাকে। যেমন মনে করেন একজন প্রার্থীর তার নিজের এলাকা, নিজের গ্রাম, অথবা তার শ্বশুর বাড়ি, অথবা তার ভাইয়ের ইনফ্লুয়েন্স আছে, উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন কোনো একটা উপজেলা। এই সমস্ত এলাকার মধ্যে ধরে নেওয়া হয় যে ওনার ভোট বেশি থাকবে, যে প্রার্থীর বা তার এলাকার আত্মীয় যিনি দাঁড়িয়েছেন সেখানে। তখন হয় কি ওই সমস্ত, যেমন গতকালকেও আপনি জানেন যে 2টো সেন্টার পুড়িয়ে দিয়েছে, এটা ঘটনা ঘটেছে, 2টো সেন্টারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজকে রাত্রে অস্বাভাবিক না যে কিছু সেন্টারে অগ্নিসংযোগ ঘটবে, কারণ হচ্ছে যে ত্রাস সৃষ্টি করা, যাতে করে ওই এলাকার মানুষগুলো ভয় পায়
যে এখানে কেন যাব, কালকে রাত্রে তো এই ঘটনা ঘটে গেছে, খামোখা আমার একটা ভোট তো ব্যাপার না, এখানে যে ইয়ে করবেন। অথবা নিজের নিরাপত্তার কথাই তো সাধারণ মানুষ আগে হ্যাঁ, ভাববে। তার নিজের নিরাপত্তার জন্য সে সেখানে যেতে চাবে না, এই হলো এক। 2 নম্বর হচ্ছে যেটা অগ্নিসংযোগ না হলে হয়তো ধরে নিলাম আমি যে রাত্রের আগে পুলিশ ডিপ্লয়মেন্ট হয়ে গেছে, সেখানে অগ্নিসংযোগ করা সম্ভব হচ্ছে না। যেহেতু আমি মাঠ পর্যায়ে ইলেকশন ডিউটি করেছি, আমি সেনাবাহিনীতে যতদিন ছিলাম, তো ওই সমস্ত সেন্টারগুলোর আশেপাশে করে কি তারা ক্র্যাকার্স, পটকা ফুটায়, বিভিন্ন ধরনের এক্সপ্লোসিভ ফুটায় এবং একটা ইয়ে চালু করে দেয় যে কালকে গন্ডগোল হবে ভাই, ওইদিকে যাওয়ার দরকার নেই। তাদের নিজেদের এজেন্ট থাকে, এজেন্টের দিয়ে তারা এই ধরনের কথাগুলোকে ছড়িয়ে দেয় ওই জায়গার মধ্যে, ওখানে যেও না। তারপরে যেটা করে সেটা আরো একটা খুব মারাত্মক বিষয় করে, এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা অংশ। হঠাৎ কোনো জায়গাতে হয়তো কোনো একটা কিছু পাওয়া যাবে, বিস্ফোরক অথবা অস্ত্র কিছু একটা উদ্ধার হবে, উদ্ধার হওয়ার পরে ওই গ্রাম বা ওই এলাকার 4টা যুবককে ধরে জি, নিয়ে আসবে, ধন্যবাদ আপনাকে। তখন ওই গ্রামের পুরুষ সব পালিয়ে যাবে। জি জি, ধন্যবাদ আপনাকে।